এই মন্দিরে এসেছিলাম, নাগ মন্দির। আচ্ছা, এই মায়ের সাথে কাল রাত সুন্দরভাবে কাটিয়েছি। আর এখানে মা নর্মদার মূর্তি, এই এই তার পূজার স্থান। হ্যাঁ, আর এখানে প্রাচীন, এখানে সমস্ত কিছু ব্যবস্থা তিনি করেছেন। হ্যাঁ হ্যাঁ, একেলাই ইনি থাকেন পাশে। এখানে এখানে নাগ দেবতার মন্দির, স্বয়ং ভোলানাথের স্থান। তো কাল রাত্রিতে খুব সুন্দরভাবে এই স্থানটি কাটিয়েছি। একা একা তিনি থাকেন, তো কালকে একাদশী ব্রত ছিল, সেই মতো তিনি সমস্ত ব্যবস্থা করে দিয়েছিলেন। তো আজ সকালে এই স্থানটি ছেড়ে আমি রওনা হচ্ছি বেদা নদীর পথে, নর্মদে ইহার। ওং ভূর্ভুবস্সঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। নর্মদে ইহার আবার এক নতুন সকাল। এই রাত্রিবেলায় নাগমাতা মন্দিরে, এখানে এক মা থাকেন, ইনি একলাই থাকেন। তো আমি এই মায়ের কাছেই কাল থেকে গেলাম। ওনাকে সন্ধ্যের আগে আগে নর্মদে হার বলতে উনি নিজে থেকেই বললেন যে বাবা রুক যাও, আ যাও আন্দা। তার সাদর আপ্যায়নে তো প্রচণ্ড হিমেল হাওয়া দিচ্ছে আজ। কালও রাত্রিবেলা প্রচণ্ড হাওয়া দিয়েছে। সন্ধ্যেবেলাতে স্নান করেছি ঠান্ডা জলে, ভোরে স্নান করেছি ঠান্ডা জলে, কিন্তু এত ঠান্ডা হাওয়ার মধ্যেও সেই শীতলতা কিন্তু অনুভব করিনি। হয়তো স্থানটির বা এই দেবস্থানের একটা প্রভাব কাজ করেছে। তো রাত্রিবেলা গরম কম্বল শোয়ার ব্যবস্থা উনি খুব মনে মনে হয়তো কষ্ট পাচ্ছিলেন যে আমি ঠান্ডায় আছি। তো মোটেই আমি কোনো কষ্ট পাইনি, তার সেবা যত্নে খুব সুন্দরভাবে রাত্রি কাটিয়েছি। মায়ের কাছে প্রার্থনা করি ওনার বাকি জীবন সুখ এবং আনন্দে, পরমানন্দে উনি যেন তার পরম পদ লাভ করতে পারে। উনি দুবার পরিক্রমা করেছেন, করে এখন এই সাধু সন্তদের সেবায় বাকি জীবনটা এখানেই একা একা কাটাচ্ছেন। কম কাজ নয়, প্রচুর কাজ। সারাদিন এই তো সাধু জীবন। সারাদিন উঠে, সকালবেলা উঠে পুজো পাঠ, আশ্রম ঝাড় দেওয়া, পরিষ্কার করা, সাধু সন্তদের এলে তাদের সমস্ত খাবার দাওয়া, চা জল খাবার, বাথরুম পরিষ্কার, হাজার কাজ। তো একা একা এসব সামলানো, কখনো কখনো 30-40 জন সাধু একসঙ্গে চলে আসে সিজনে। তো সাধু জীবন অত সহজ নয়, বেশ কঠিন। আর সাধু মানে এই নয় যে একটা গেরুয়া কাপড় পরে থাকলো বা বিশেষ সেজে গুজে একদম জটা, হ্যাঁ, চুল লম্বা লম্বা, হ্যাঁ, এই সমস্ত, এও সাধু নয়। এগুলো হচ্ছে বাইরের খানিকটা আকৃতি, হ্যাঁ, কিন্তু তার মানে যে তার মনের ভিতর সেই সাধুতা আছে তা সকল সময় থাকে না। এই সহজ সরল জীবন, সাদামাটা পোশাক, পরিষ্কার পরিচ্ছন্নভাবে নিয়ে আছেন, এক মন এক ধ্যান হয়ে। আর কত সুন্দর সুন্দর সব কথা বললেন। তো একজন প্রশ্ন করেছিলেন আমাকে, সাধু কেমন হয়? তো সাধু এইরকমই হয়, হ্যাঁ, তুমিও সাধু আমিও সাধু। তার মধ্যে যতটুকুনি সাধুটা আছে সেইটাই সাধু। তার মধ্যে প্রত্যেক মানুষের মধ্যে দোষ ত্রুটি, এক একজনের দৃষ্টিভঙ্গি এক এক রকম। কারুর চোখে শুধু সদ্গুণগুলোই নজরে আসে, কারুর মধ্যে অসৎ গুণগুলো বা বহিরাঙ্গ এগুলোর প্রতি আকর্ষণ বেশি জাগে। তো এগুলো আমার ধারণা, ব্যক্তিগত ধারণা অবশ্যই। তো এই ধারণাগুলো পাল্টাবে হয়তো সময়ের সাথে সাথে, আমার জ্ঞান বৃদ্ধির সাথে সাথে হয়তো পাল্টাবে, কিন্তু না পাল্টালেও কোনো ক্ষতি নেই। সাধারণভাবে যে সাধু কেমন হয় এটা সম্বন্ধে প্রত্যেকের জ্ঞান বুদ্ধি বিবেচনা অনুযায়ী একটা ধারণা গড়ে ওঠে। তো
খালি জটা জুটোধারী বা সন্ন্যাসীর পোশাক পরা এ মানে সাধু নয়। সাধুতা তো আছে তার মন, বাক্য এবং কর্ম আচরণ, এই তার মধ্যেই থাকে সাধুতার লক্ষণগুলো, তার মধ্যেই হয়। তো আজকের যাব এখন লেপাগ্রাম থেকে 1 কিলোমিটার দূরে আছি। লেপাগ্রাম হয়ে পার হব বেদা নদী, তারপরে বেদা নদী পার হয়ে সামনে এগিয়ে যাব, দেখি কি আছে গন্তব্যে। লেপাগ্রামের রাম মন্দির। নর্মদে হাট। আজ সকালে আরেকটা দৃশ্য দেখাই। এখানে রাস্তার ধারে সারি সারি তাঁবু খাটানো আছে। ছেলে মেয়ে পরিজন নিয়ে সব বিভিন্ন শ্রমিকরা এখানে অস্থায়ী আবাসস্থল তৈরি করেছে। আর দূরে আখ সংগ্রহ চলছে। तो आग नर्मदे हर माई, लेकिन मेरा पास तो कुछ नहीं है देने वाला, फिर भी आपको आशीर्वाद दे सकते हैं। नर्मदे हर, ठीक है। तो आपका पिताजी वो आख काटने के लिए गया? हाँ, वही काम करते। अच्छा, ठीक है, बहुत सुंदर। तो यही ছোট ছোট শিশুরা, এরা ওই শ্রমিকদেরই সন্তানাদি। এরা এই তাঁবুর মধ্যে আছে, শীতের মধ্যে আনন্দে আছে। আর ওদিকে আখ সংগ্রহ চলছে মালিকের তরফে। নর্মদে হার। তো এটাই জীবন। এখানে বেশ কয়েকদিন আখের ক্ষেত দেখিনি, আজকে আখের ক্ষেতের দেখা মিলল। এটাও আখের ক্ষেত, এটা কাটা হয়ে গেছে। এখানে কাটা হয়ে গেছে, আবার এই নতুন করে লাগানো হবে। এখানে বিশাল ক্ষেত, আখগুলো সরু সরু এবং এই আখগুলো পরিণত বয়সে ফুল হয়, খুবই মিষ্টি খেতে। আমি খেয়েছি এর আগে। এখানে বিরাট আখের ক্ষেত দেখছি, বিশাল চেহারা, অনেক দূর অবধি। নর্মদে হার। এখন এসে গেছি বেদা নদীর পাশে। তো জায়গাটা একটা অদ্ভুত ধরনের ভূপ্রকৃতি, দুই পাশে মাটির ঢের। তো এগুলো প্রাকৃতিক এই ধরনের মাটি, এগুলো অতি প্রাচীন সব উঁচু মাটির ভূমি। এখান থেকে খনন করে করে এই মাটি সম্পদ বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজে ব্যবহৃত হচ্ছে। হ্যাঁ, তো এখানকার ভূপ্রকৃতি এইরকম, উঁচু উঁচু মাটির ঢেলা, কত যুগ ধরে যে আছে, অতি প্রাচীন এসব। এই যে টিলাগুলো মাটির টিলা, মাটির ঢের। তো এগুলো প্রাকৃতিক সম্পদ, এইগুলো কেটে কেটে যাই হোক প্রয়োজন অনুযায়ী ব্যবহার হচ্ছে। আস্তে আস্তে অনেকটা নিচে যাচ্ছি, ধুলো ভর্তি। আর ওখানে নদীর উপরে সোলার প্লেট লাগানো রয়েছে দেখছি। নদী অনেকটাই চওড়া, এটা বেদা নদী। তো এই নদীর ওপারে আছেন প্রাচীন বৈদ্যেশ্বর সেই মন্দির। তো বেদ আর ওখানে আছে বৈদ্য। তো দুটো শব্দের মধ্যে কোনটা সঠিক? নর্মদে হার, সেটা বলা আমার পক্ষে সম্ভব নয়।
তো ওখানে গিয়ে জিজ্ঞাসা করলে ব্যাপারটা বুঝতে পারবো, বেদেশ্বর কি বৈদ্যেশ্বর। আমার মনে হয় এটা বৈদ্যেশ্বর হবে। নদী বেদ, বেদ শব্দের অর্থ জ্ঞান, আর বৈদ্য শব্দটার সঙ্গে চিকিৎসাবিদ্যা এবং মানুষের সুখ, শারীরিক স্বাচ্ছন্দ্য বজায় রাখার যে বিদ্যা, সেইটা। তো বেদের সঙ্গেও ওটার একটা কিছু আংশিক সম্বন্ধও থাকতে পারে। যাই হোক, ওইসব তাত্ত্বিক আলোচনার মধ্যে গিয়ে কাজ নেই। আমি আপাতত যাই বেদা নদী পার করার জন্য। আস্তে আস্তে নিচে নামছি, প্রচুর রাশি রাশি মাটি, এখানে কাজ চলছে, কর্মকাণ্ড চলছে। বাঁধ উঁচু করা হবে, কারণ এখানে কাছেই একটু দূরে মহেশ্বরে নর্মদা মায়ের তীরে বাঁধ তৈরি হবে। তো বাঁধ তৈরি হলে এসব গ্রাম, এই নদীর ওই পারে যে সমস্ত গ্রাম আছে, মাকড়খেড়া বা আশপাশের অঞ্চলগুলো সব জলমগ্ন হবে। সেই জন্য উঁচু, অতি উঁচু বাঁধ তৈরির কাজ চলছে। এই বেদা নদী একসময় টলটলে জলে ভর্তি হয়ে যাবে, তো তারই সব কাজ চলছে। এই নর্মদে হার, নর্মদে হার। তো এখন আজ সকালে এখন বেদা নদী পার করছি। বেদা নদীর উপরে বেশ কয়েকটা ব্রিজ আছে, তো জলশূন্য প্রায় এখন। তো নদীটি খুবই সুন্দর, ভিতরে বিভিন্ন জীবজন্তু, পশু পাখি আছে, উড়ছে সব, নিজেদের পেট ভরার চেষ্টায় আছে। পানকৌড়ি, বকের ঝাঁক। ওই পারেও একটি ব্রিজ, ওদিকেও আর একটি ব্রিজ আছে দেখছি। তো এটাই হচ্ছে সঙ্গমস্থল। নর্মদা মায়ের সঙ্গে বেদা নদীর সঙ্গম হয়েছে, আর ওপার থেকে একটা পাকা রাস্তা গেছে নর্মদা মায়ের অন্য তীরে। তো সঙ্গমস্থল ম্যাপে দেখে অন্যরকম ধারণা হয়েছিল, কিন্তু এখন দেখছি সঙ্গমস্থলটা খুবই কাছে। ওই একটা লাল পতাকা দেখা যাচ্ছে, ওইটি হচ্ছে সঙ্গমস্থল। আর আগে এখান থেকে 100 বছর আগে এসব জায়গা ওঙ্কারেশ্বর ঝাড়ির মধ্যেই পড়তো। এখন তো অনেক দূর, এখান থেকে পিছিয়ে গেছে, জঙ্গল এলাকা কমে গেছে। নদীর উপরে এখানে দেখছি প্রচুর তাল চড়াইয়ের ঝাঁক, নিচে তাল চড়াইয়ের বাসা আছে। ওই তিলবাড়া ঘাটে যেমন ছিল, তো সেটা এখান থেকে দেখা যাচ্ছে না, তো বুঝতেই পারছি নিচে তাল চড়াইয়ের বাসা আছে। এই ব্রিজে অসংখ্য তাল চড়াই ঘুরে বেড়াচ্ছে। তো পবিত্র বেদা নদী, বেদ শব্দের সঙ্গে জ্ঞানের সম্পর্ক আছে। তো এই নদী পার হয়ে গেলাম, নর্মদে হর। ওই হলো বেদা সঙ্গম। নর্মদে হর। তো এই জায়গাটি হলো বেদেশ্বর মন্দির, অতি প্রাচীন মন্দির। তো এই ভিতরে বেদেশ্বর যে আছেন, নন্দী মহারাজ বাইরে। তো এই জায়গাটি ছিল মার্কেন্ডেয় ঋষির তপস্থলী। আর এই পিছনে আছে বেদা নদী সঙ্গম। তো এই আশ্রমটি এখন একান্ত নির্জনে আছে, নির্জন অবস্থান। দুইজন এখানে থাকেন, সেবক পরিচারক। তো এই দুইজনের সাথে আলাপ করলাম, আলাপ করে এই তপবন থেকে আপাতত বিদায় নিচ্ছি। এখান থেকে কলকলধ্বনি শোনা যাচ্ছে, সঙ্গমের প্রবল স্রোতের আওয়াজ, গর্জন বহুদূর থেকে। তো এখানকার যিনি থাকেন, তিনি আমাকে একটা জানালেন যে
শহরের মধ্যে রাস্তা ছেড়ে দিয়ে এই কিনারে কিনারের এই রাস্তা ধরে এগিয়ে যেতে। তো তাতে দূরত্বও কম হবে আর মায়ের সৌন্দর্যও উপভোগ করতে পারবো। তো দেখি সেই রাস্তাটা পরে কেমনভাবে যাওয়া যায়। নর্মদে হার। তো এই বেদেশ্বর মন্দির থেকে বেরিয়ে আসলাম। তো এই হলো সঙ্গমস্থল। এই বেদা নদী এই চলেছে, এই মায়ের সঙ্গে এখানে মিললেন বেদা নদী। তো এই হচ্ছে একটা পবিত্র স্থান মার্কণ্ডেয় ঋষির, এবং তার পরবর্তীকালে যুগ যুগ ধরে বহু ঋষির তপস্যার স্থল এই জায়গাটি। তো আজকে আমি এখানকার যিনি আছেন তার পরামর্শ মতো এই স্থান দিয়ে আমার পরবর্তী গন্তব্যে যাব, মায়ের কিনারা দিয়ে। সাবধানে চলতে হবে, এবড়ো খেবড়ো পাথুরে পথ। তো এখানে মাকে দর্শন করে নিই প্রাণ ভরে, মাকে প্রণাম করে নিই, এখান থেকে দাঁড়িয়েই প্রণাম করি। হর নর্মদে, হর নর্মদে। ওম রুদ্রদেহায় বিদ্মহে মেকলকন্যকায় ধীমহি তন্নো রেবা প্রচোদয়াৎ। ওম রুদ্রদেহায় বিদ্মহে মেকলকন্যকায় ধীমহি তন্নো রেবা প্রচোদয়াৎ। তো এখানেই এই নর্মদা মায়ের বুকে একটি বাঁধ তৈরি হয়েছে। তো এটা কবে চালু হবে ঠিক নেই, পুরোদস্তুর তৈরি হয়ে গেছে। দেখা যাক কি হয়, কয়েক বছরের মধ্যেই হয়তো বাঁধটি চালু হয়ে গেলে এখানকার ভূপ্রকৃতি অনেক বদল আসবে। মাকড়খেড়া জায়গাটি জলের তলায় চলে যাবে। ঠিক আছে, দেখা যাক। তো এখন মায়ের তীর দিয়ে এই অপূর্ব অনুভূতির সাথে নিয়ে একলা একলা যাচ্ছি। তো একলা চলার এইটাই খুব সুন্দর। এর যে অনুভূতিটা আলাদা, কারুর কোনো দায়িত্ব নেই, একা একা আপন মনে চলো, যেখানে খুশি থামেও, যেখানে থাকতে ইচ্ছা করে সেখানে থেকে যাও। দলের সঙ্গে থাকলে তারা হয়তো এই রাস্তাতে আসতোই না, কখনো কোনো দিনই আসতো না। তো রামনগরে আমাকে মৌনি বাবা, উনি আমাকে এই নির্দেশই দিয়েছিলেন, যতটা পারো নর্মদা মায়ের কিনারা দিয়ে চলো, সাবধানে যেও, ব্যাস। তো চললাম পরবর্তী গন্তব্যে, মাকড়খেড়া মূল যে গ্রাম, এটাও মাকড়খেড়ার মধ্যে। তো মাকড়খেড়ার যে মূল গ্রাম, সেইখানটা প্রথম লক্ষ্য, তারপরে সেটা পেরিয়ে আগে এগিয়ে যাব। নর্মদে হার। তো ব্রিজের তলা দিয়ে যাব। এখানে মুশকিল হচ্ছে এই সমস্ত ভূমি দিয়ে ওঠানামা করা খুব মুশকিল। একবার পা হড়কে গেলে পা ভাঙবে একদম নিশ্চিত। আর পাথর এইরকম জমি মায়ের কিনারে, একদম পাথর আর কিছু না। তো এই স্থানটিতে উপরে একটি অতি প্রাচীন গুহা ছিল, ওই টাওয়ারটার কাছাকাছি হবে। তো গুহাটি অতি প্রাচীন মুনি ঋষিদের তপস্থান ছিল। তো এখন গুহাটির মুখ বন্ধ করে দেওয়া হয়েছে, প্রাচীন গুহা। তো খুব একটা কেউ যায় না এখন আর, কারণ ভিতর থেকে বন্ধ। গুহা মুখটির ছবি নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আর নেওয়া হলো না, ইচ্ছাও হলো না। তো দেখুন, এই ধরনের, এই যেমন এই জায়গাটা
কি আছে, এই মাটির নিচে একটা প্রাকৃতিক একটা গহ্বর আছে। তো এই গহ্বরের ভিতরে মানুষজন থাকতে পারে। তো গুহার মুখ সেই রকমই আছে। তো এইরকমই ব্যাপারটা। তো কোনো সময়ে কখনো কোনো মুনি ঋষি হয়তো এইসব জায়গায় তপস্যা করার জন্য, ধ্যান করার জন্য বসতেন, থাকতেন, এইরকমই গুহা। তো এই প্রাচীন ভূমি, এইসব জায়গায় এই ধরনের গুহার মধ্যে সাধু সন্তরা থাকতো, ধ্যান করতো। তো এখন গুহামুখটি বন্ধ আছে। তো ভিতরে ওর মুখের কাছে একটা শিবলিঙ্গ বসানো আছে, লোকজন যায় দর্শন করতে। প্রাচীন গুহা, লেকিন জানা ভি খতরা ভরি হ্যাঁ। তো এখনও আমার যাওয়ার ইচ্ছা নেই খুব একটা গুহা পর্যন্ত। গুহাটা অনেক উপরে, তো গেলাম না। নর্মদার কিনারে দিয়ে পরবর্তী গন্তব্যের দিকে এগিয়ে। ओम रुद्रदेहावै विद्महे नीलकण्ठकावै धीमहि तन्नो देवः प्रचोदयात्। ओम रुद्रदेहावै विद्महे नीलकण्ठकावै धीमहि तन्नो देवः प्रचोदयात्। ओम रुद्र देहावै विद्महे नीलकण्ठकावै धीमहि तन्नो देवः प्रचोदयात्। ओम रुद्र देहावै विद्महे नीलकण्ठकावै धीमहि तन्नो देवः प्रचोदयात्। ओम रुद्र देहावै विद्महे नीलकण्ठकावै धीमहि तन्नो देवः प्रचोदयात्। ओम रुद्र देहावै विद्महे नीलकण्ठकावै धीमहि तन्नो देवः प्रचोदयात्। ओम रुद्र देहावै विद्महे नीलकण्ठकावै धीमहि तन्नो देवः प्रचोदयात्। ओम रुद्र देहावै विद्महे नीलकण्ठकावै धीमहि तन्नो देवः प्रचोदयात्। देहावै विद्महे नीलकण्ठकावै धीमहि तन्नो देवः प्रचोदयात्। ओम रुद्र देहावै विद्महे नीलकण्ठकावै धीमहि तन्नो देवः प्रचोदयात्। ओम रुद्र देहावै विद्महे नीलकण्ठकावै धीमहि तन्नो देवः प्रचोदयात्। ओम रुद्र देहावै विद्महे नीलकण्ठकावै धीमहि तन्नो देवः प्रचोदयात्। ओम रुद्र देहावै विद्महे नीलकण्ठकावै धीमहि तन्नो देवः प्रचोदयात्। দেহার আমি এখন আছি মাকড়খেড়া ঘাটে। বেশি দূর আসিনি, খুব সামান্য পথ। তো রাস্তায় কিছু কম্পিউটারের কাজ করার জন্য বসে গেছিলাম মায়ের তীরে। কাজটা সমাপ্ত হয়ে গেল, মনটা ভালো আছে। তো উপরে ওপারে খুব সুন্দর বিশাল নগরী দেখা যাচ্ছে। তো এই মাকড়খেড়া ঘাটে এটা বিশাল একটা সুন্দর, আর তীর দিয়ে যাওয়ার রাস্তা অতি মনোরম।
তো তীর দিয়ে দিয়ে এতক্ষণ পথ এলাম, এই মাকড়খেরা উপরে যাব। আশ্রম আছে, আশ্রমে প্রসাদ গ্রহণ করার জন্য, কারণ কালকে উপবাস গেছে একাদশীর। পূর্ণ উপবাস নয়, একাদশী পালন, কিন্তু তবুও তো শরীরে বল শক্তির প্রয়োজন। তো নির্জন রাস্তা দিয়ে এখন এই এতক্ষণ এসছি। সুন্দর জায়গা, অতি সুন্দর, দেখার মতো জায়গা। তো এই সিঁড়ি বেয়ে উপরে উঠি, উপরে আশ্রম আছে নর্মদে ইহার। নর্মদে হাট। তো বেদেশ্বর শিবজি মন্দির থেকে আমি খুব বেশি দূরে আসিনি, এখান থেকে হয়তো 2 কিলোমিটার 3 কিলোমিটার হবে। তো আমি এখনও চলছি মায়ের তীর দিয়েই। দুপুরে 11:30 নাগাদ একটু শরীরে ক্লান্তি বোধ হচ্ছিল কালকের উপবাসের জন্য। তো আজকে দুপুরে মাকড়খেড়া গ্রামে উঠে গেলাম, মায়ের তীর ধরে উপরে উঠে গেলাম। তো গিয়ে ওখানে মাকড়খেড়ায় যে এক ভদ্রলোক আছেন, তার স্ত্রীও আছেন। তিনি 24 বছর ধরে তার গুরুদেবের গদিতে আছেন। একই জায়গায় পরিক্রমাকারী খুব কম আসে, ওনার সামর্থ্য কম, সেই অনুযায়ী একটু কমই আসে। তো উনি ওনার ঘর থেকে উঁচু থেকে দেখতে পেলেন আমি আসছি, একটা গ্রামবাসীর ছেলে আমাকে সেখানে পৌঁছে দিল। তিনি তাড়াতাড়ি নেমে এসে খিচুড়ি বানালেন আমার জন্য, চাল ডাল আলু আর কাঁচা লঙ্কা দিয়ে। অপূর্ব সুন্দর তার স্বাদ। তা সেই স্বাদ গ্রহণ করে খানিকক্ষণ বিশ্রাম নিলাম, নিয়ে আবার পথে নেমেছি 2টো নাগাদ। এই স্থানটির সঙ্গে জুড়ে আছে বিভাণ্ডক মুনি এবং মান্ডব্য ঋষি, আর তার সঙ্গে ঋষি ক্ষেত্রপাল এবং মন্দপাল, এই দুজনের সম্পর্ক জড়িয়ে আছে। তো এই সাধন গুহাটি গোলাকৃতি, উপরটা খুব সুন্দরভাবে তৈরি। তো দর্শন হলো এখানে কোনো ঋষির, মান্ডব্য ঋষির
তপস্যা স্থল ছিল। যাই হোক, আমরা আবার এই গুহার ভিতর থেকে বেরিয়ে যাচ্ছি, সাধন গুহা থেকে। খুব ছোট্ট পথ, কোনো রকমে একটি মানুষ নিচে নামতে পারে, যেতে পারে। এই মোটামুটি 10-12 ফিট নিচে এই গুহাটি। ভিতরের জায়গাটি সুন্দর, আর উপরে একটি কক্ষ আছে, কিন্তু পুরোপুরি অন্ধকার। তো উপরের কক্ষটিও যাই। উপরের কক্ষটি হয়তো পরে বানানো, পরে তৈরি হয়েছে, ঠিক জানি না। আচ্ছা, এই ঘরটি 8 ফুট বাই 8 ফুট উচ্চতা, একটি মানুষ দাঁড়াতে পারে। 6-6.5 ফুট, 7 ফুটের কাছাকাছি। এখানে আছেন শিব ঠাকুর, অতি সুন্দর দর্শন তিনি। ওম নমঃ শিবায় শান্তায় কারণোত্রয় হেতবে নিবেদয়ামি চাতমানম গতিস্তং পরমেশ্বরম। ওম নমঃ শিবায়। একটি আসন রাখা আছে এখানে। তো এখন এই গুহা দর্শন হয়ে গেল, পবিত্র প্রাচীন গুহা। এইবার এই গুহা থেকে আমরা বেরিয়ে যাব। আচ্ছা, আচ্ছা, এই এখানে আছে অতি প্রাচীন অখণ্ড ধ্বনি। আচ্ছা, অখণ্ড ধ্বনি জ্বলছে এখনো। তো এটা কোন ঋষি? আচ্ছা, ওনার কাছে জিজ্ঞাসা করলে এটা জানা যাবে। যাই হোক, উনি বলতে পারবেন। তো এই হলো, তো স্থানটি অতি প্রাচীন এবং ঐতিহাসিক স্থান বলা চলে। তো এইখানটা দর্শন করলাম। আচ্ছা, আর পাশেই মা নর্মদা। এটি একটি তপবনের মতো স্থান। অতি প্রাচীন একটি পাকুড় গাছ আছে, অশ্বত্থ গাছ আছে। শিবক্ষেত্র দেখতে। তো এটা উপরে মন্দিরটি নতুন করে তৈরি করা হয়েছে সম্ভবত। প্রাচীন মন্দির তো এটা হয় না, হতে পারে না। তো সিমেন্টের বাঁধানো পথ। এখানেও শিব ঠাকুর আছেন। ও, এ ভৈরবনাথ। আচ্ছা, ভৈরবনাথের সুন্দর ছবি এখানে উপরে আছে। ভৈরবনাথের চারিপাশটাও দেখিয়ে রাখি। পরিক্রমা করে যাব শিব ঠাকুরের কাছে। আচ্ছা, এ হলো ভৈরবনাথ। হ্যাঁ, এইবার শিব ঠাকুরের কাছে যেতে হবে। अच्छा, ठीक है, लेकिन शिव जी कहाँ? আচ্ছা, এই হলো অতি প্রাচীন সেই শিব ঠাকুর। হ্যাঁ, অতি প্রাচীন, অতি প্রাচীন। তো এখানের সঙ্গে, স্থানটির সঙ্গে, এই শিব ঠাকুরের সঙ্গে বহু মুনি ঋষির, বহু যুগ পার হয়ে গেছে। বহু মুনি ঋষির ধ্যানের জিনিস এই শিব ঠাকুর। অতি প্রাচীন, অতি প্রাচীন। তো এরপরে
ক্ষেত্রপাল এবং মন্দপাল ঋষির কথা বলবো। আর এর সঙ্গে জুড়ে থাকা যে কাহিনীগুলো আমি জানি ততটুকু সবটাই বলবো। নর্মদে। বিশ্বকেশ্বর মহাদেব। তো 2টো নাগাদ পুনরায় পথে নেমে এখন এই প্রকৃত ঝাড়ি পথ যাকে বলে, কাঁটা, প্রচণ্ড কাঁটা আছে দুই ধারে, আর নর্মদা মায়ের তীরে হাঁটার উপায় নেই, সেখানে সব নুড়ি পাথর বোল্ডারে ভর্তি, মানে ওখানে হাঁটতে গেলে পা ক্ষতবিক্ষত হয়ে যাবে। ঝাড়িতেও সে সম্ভাবনা আছে, কারণ এই বাবলা কাঁটা বিশাল বিশাল একদম পেরেকের মতো। এই কাঁটা ঝোপের মধ্যে দিয়ে যাচ্ছি। বাঁ পাশে উঁচু ভূমি এবং জঙ্গলি প্রাণীদের আবাসন। তো এই জায়গাটা দিয়েই যাচ্ছি। সাধু সন্তদের পথ আগেকার দিনে এইরকমই ছিল, এখন সব রাস্তা কেউ মাড়ায় না। আজকে তো এত দীর্ঘ পথ চললাম, একজনেরও দেখা পায় না। তো তারা সব শহরের পাকা রাস্তা দিয়ে চলে যাচ্ছে। তো মায়ের এই আনন্দটা আমার মিলছে, যেহেতু আমি সাহস করে এখানটা নেমেছি। তো এ পথে কোনো ক্লান্তি আসে না, একটু কাঁটা ঝোপ টোপগুলো এড়িয়ে যেতে হয়, এই আর কি। কিছু কিছু জায়গা দেখছি উঁচু পাড়, সেখান থেকে বিরাট বিরাট মাটির চাই ধসে পড়েছে। তো ও এই উঁচু ভূমির পাশ দিয়ে আসা বেশ বিপজ্জনক। যদিও এখন ধস নামার সময় নয়, তবু যদি কোনোভাবে কোনো চাঙড় উপর থেকে খসে পড়ে তো যথেষ্ট বিপজ্জনক। তো আমি অবশ্য অনেক দূর দিয়ে হাঁটছি, সে সম্ভাবনা নেই। বন্য জন্তু দুপুরবেলা সাধারণত আসে না, আর বন্যজন্তু এদিকটায় খুব বেশি আছে বলেও মনে হয় না। শিয়াল টিয়াল থাকতে পারে, পাগলা শিয়াল, এই আর কি। কিন্তু চিতা বা এ ধরনের জন্তু এদিকটায় নেই। আরও সামনে আরও 4-5 দিনের পথ হবে, তারপরে বন্যজন্তুর স্থানগুলো আসবে। এসব এলাকায় ময়ূর থাকতে পারে, বুনো শুয়োর থাকতে পারে। এই এখন খিচুড়ি খেয়ে বেরিয়েছি, জল তেষ্টা পাচ্ছে মাঝে মধ্যে, ক্লান্তিও লাগছে, তবুও এগিয়ে যাই।